কারণ তৃণমূলে বড়সড় ভাঙনের সম্ভাবনা, বিরোধী দলের স্বীকৃতি পেতে এবার বিধানসভায় আবেদনের সম্ভাবনা। তৃণমূলের বেশিরও বিধায়কের সংখ্যা ক্রমশ বাড়ছে। আজকে কি বিধানসভায় চিঠি দেবেন ঋতব্রত সন্দীপন, এই জল্পনাও রয়েছে, কারণ তৃণমূলে বড়সড় ভাঙনের সম্ভাবনা রয়েছে। বিরোধী দলের স্বীকৃতি পেতে এবার বিধানসভায় আবেদনের সম্ভাবনা। গতকালই আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে এই বিধানসভায় সইজাল, এবং সেই সইজালের অভিযোগ করেছিলেন ঋতব্রত এবং সন্দীপন। তারপরেই আমরা দেখলাম তৃণমূল থেকে বহিষ্কার করা হলো এই দুই বিধায়ককে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন শাহকে বহিষ্কার করা হলো। এবার যে প্রশ্ন উঠছে, যে জোরালো জল্পনা, তৃণমূলে বড়সড় ভাঙনের সম্ভাবনা, বিরোধী দলের স্বীকৃতি পেতে এবার বিধানসভায় আবেদনের সম্ভাবনা। তৃণমূলে বেসুরো বিধায়কের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং আশাবাদী বেসুরোরা আজই কি বিধানসভায় চিঠি দেবেন ঋতব্রত সন্দীপন, এই জল্পনা জোরালো হচ্ছে। আর এটা হলে তৃণমূলে বড়সড় ভাঙনের সম্ভাবনা। তৃণমূলে বড়সড় ভাঙনের সম্ভাবনা, বিরোধী দলের স্বীকৃতি পেতে এবার বিধানসভায় আবেদনের সম্ভাবনা। তৃণমূলে বেসুরো বিধায়কের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং আজই কি বিধানসভায় চিঠি দেবেন ঋতব্রত সন্দীপন, এই প্রশ্ন জোরালো হচ্ছে। তৃণমূলে বড়সড় ভাঙনের সম্ভাবনা, বিরোধী দলের স্বীকৃতি পেতে এবার বিধানসভায় আবেদনের সম্ভাবনা। আমার সঙ্গে আবির রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, যে বিষয়টা জানতে চাইবো যে আজই চিঠি দেওয়ার সম্ভাবনা, মানে এতটাই কনফিডেন্ট ঋতব্রত সন্দীপন? অবশ্যই, এবং যে কারণে দেখতে পাওয়া যাচ্ছে যে বারবার একাধিক সঙ্গে তাদের বৈঠক চলছে। এবং তুমি জানো যে গতকালকেও সন্ধ্যাবেলা যেভাবে প্রায় দীর্ঘ সময় ধরে বিধায়ক আবাসের মধ্যে ঋতব্রত এবং সন্দীপন উপস্থিত ছিলেন, সূত্রের খবর সেখানেও একাধিক বিধায়করা ছিলেন, তখনও তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং গোটা প্রক্রিয়া বা পর্বটা গত কয়েকদিন ধরে চলেছে। এবং যারা সদস্য যারা রয়েছেন, যারা সমর্থন করতে চান, তাদের কাছ থেকে যথাযথভাবে সবুজ সংকেত পেয়েই তারা এগোচ্ছেন। এই ধরনের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে হাতে এখনো পর্যন্ত সময় রয়েছে 18ই জুন পর্যন্ত, যার কারণ বিধানসভা অধিবেশন শুরু হলে সেখানে অধ্যক্ষের কথা অনুযায়ী তাদেরকে ফ্লোর টেস্টে তাদেরকে পাশ করতে হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কত সংখ্যক তাদের সঙ্গে রয়েছে সেই সংক্রান্ত প্রমাণ তাদেরকে দিতে হবে। ফলে হাতে এখনো পর্যন্ত সময় রয়েছে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে যারা বিধায়করা রয়েছেন মূলত তারা এখন থেকে হয়তো সমর্থন জানাতে শুরু করেছেন। তবে প্রেশার গ্রুপের তরফ থেকে তারা কার্যত নিশ্চিত, এই ব্লক নিশ্চিত যে তারা বাকি বিধায়কদের সমর্থন জুগিয়েই তারা বিধানসভার অধ্যক্ষের কাছে চিঠি জমা দেবেন। রাজনৈতিক মহলে জোর জল্পনা আজকেই হয়তো সেই চিঠি জমা দেওয়া হতে পারে এবং এই মর্মেই বিভিন্ন যারা বিধায়করা রয়েছেন, যারা লাগাতার মিটিং গুলোতে অনুপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে সম্পূর্ণভাবে যোগাযোগ তারা সেরে ফেলেছেন। সঙ্গে থাকো আবির। কাল কি বলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? সাহস সংক্রামক বলেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক। 80 জন বিধায়কের মধ্যে একজন মাত্র জেলে গিয়েছেন, 79 জন রয়েছেন, আপনারা দুজন বহিষ্কৃত হলেন, রইল হচ্ছে 77। বাকি 77 বিধায়করা নিশ্চয়ই যোগাযোগ করা শুরু করেছে ইতিমধ্যে আপনার সাথে। আমার সঙ্গে দু একজন বিধায়কের কথা হয়েছে, তারা জিজ্ঞাসা করছিলেন কি ব্যাপার, বললাম কি ব্যাপার। 6 তারিখ কে কখন স্ট্যান্ডিং অভিশন কার জন্য দিতে বললো, বাকিদের রিয়াকশন কি ছিল? দেখুন, আমার পেছনে যারা ছিলেন আমি দেখার সুযোগ পাইনি কি রিয়াকশন ছিল, কিন্তু আমি ইতস্তত করছিলাম, উঠে দাঁড়াতে অনেকেই করছিলেন। তিনি কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্টির সাধারণ সম্পাদক। দিদি হঠাৎ রেগে গেলেন, কেন উঠে দাঁড়াচ্ছেন না? আমিও উঠেছিলাম আধা, কিন্তু আমি এরকম বিধায়ককে দেখেছি, আমি তাকে কুর্নিশ করি তার সাহসকে। উঠে দাঁড়াননি, গ্যাঁট হয়ে বসেছিলেন, আমার থেকে অল্প বড়। এই যে বললাম সাহস সংক্রামক, তার সেই সাহস আমার মধ্যে সংক্রামিত হয়েছে। আর মন্ত্রী তাপস রায় বলছেন 2/3 সমর্থন আদায় করতে পারলেই বিক্ষুব্ধদের জন্য কেল্লা ফতে। শুনুন। এখন তৃণমূলের সাংসদ বিধায়কদেরই অনেকে বলছেন যে দলটার বেশি দিন টিকবে না। আর এই দলটার বেশি দিন টেকার কথাও নয়, টিকবেই বা কেন, একটু মিক্স ফ্রাইড রাইস। বৈঠকে বিধায়কদের মধ্যে মাত্র 19 থেকে 20 জন হাজির, বাদবাকি বিধায়ক আসেনি। তার মানে তো তোমার 1/4 এসেছিল, তাহলে তো এমনি দলটা উঠে যেতে পারে। এবং এরা যদি একটা মিটিং করে যদি এরা নিজেদের জানায়, বলতেই পারে কিন্তু যে আমরা একে বিরোধী দলনেতা চাইছি, তাহলে তো অ্যান্টি ডিফেকশনেও পড়বে না। বাংলায় এবার মহারাষ্ট্র মডেল, শিবসেনা এনসিপির মতোই আড়াআড়ি ভাঙবে তৃণমূল। দল ও দলের প্রতীক দুই হাতছাড়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তবে কি বেসুরো বিধায়করা আলাদা হয়ে তৃণমূলের দখল নেবে? বাকি বিধায়কদের সমর্থিত চিঠি জমা পড়বে আজই। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, তাহলে এবার টের পাচ্ছে শীর্ষ মহলও? অবশ্যই তাই, এবং শীর্ষ নেতৃত্বের প্রতি অনাস্থা যে গত কয়েকদিন ধরে পরিষ্কার হয়েছে। বিভিন্ন মিটিং গুলোতে অনুপস্থিত, বিভিন্ন কর্মসূচিতে তারা নেই। এমনকি খুব কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠক সেখানেও তারা কেউ যাচ্ছেন না। ফলে অনাস্থা যে তাদের মধ্যে রয়েছে সেটা তো কার্যত স্পষ্ট। ফলে আজকে যদি এই চিঠি তারা জমা দেন, যে জল্পনাটা চলছে, তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে দলের প্রতি তাদের যে অনাস্থাটা আরো অনেকটা বেশি স্পষ্ট হয়ে যাবে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সংখ্যাতত্ত্বের বিচারে নিজেদের যে ব্লক, সেই ব্লকে যে তাদের হাতে একাধিক বিধায়করা রয়েছেন সেটাকে প্রমাণ করে তারাই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতীক এবং দল করার বা দল হাতে নেওয়ার যে আবেদন সেটাও তারা করতে পারেন। বেশ, বাকি বিধায়কদের সমর্থিত চিঠি জমা পড়বে আজই। তবে কি বেসুরো বিধায়করা আলাদা হয়ে তৃণমূলের দখল নেবে? টের পাচ্ছে তৃণমূলের শীর্ষ মহলও। তেমনই ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কুণাল ঘোষের। আমি যদি অভিষেককে তাড়িয়ে দিই তাহলে কেউ কেউ চলে আসবেন, আমি নিইনি আপনাদের। তার কারণ আমি আপনাদের খুব ভালো চিনি। যাদের নৈতিক চরিত্রের গাফিলতি আছে ওরা আমাদের দল থেকে চলে গেছে, আমরা বেঁচে গেছি। কারণ দলটাকে আমরা নতুন করে তৈরি করব যাতে এই ধরনের লোক আর না আসে। অনেক এমএলএর কাছে ভয় দেখানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় ঢেলে সাজাবেন দলকে। তা আমরা তো একটা সময় দেবো তাকে তো তাকেও তো একটা প্রসেস চলছে। আমি বাকি বিধায়কদের হাত জোর করে অনুরোধ করব, যারা এই ঋতব্রতর পাল্লায় পড়ছেন, আমার একটা অনুরোধ, আমরা কেউ নির্দল জিতে আসিনি, আমরা জিতে এসেছি তৃণমূল কংগ্রেসের প্রতীকে। বাংলায় মহারাষ্ট্র মডেল, শিবসেনা এনসিপির মতোই আড়াআড়ি ভাঙবে তৃণমূল। ঋতব্রত সন্দীপনের সঙ্গে যোগাযোগ বহু তৃণমূল এমএলএর। মহারাষ্ট্র মডেল কি, চলুন বুঝে নেওয়া যাক। 2019 সালে মহারাষ্ট্রে বিধানসভা ভোটটা হয় এবং সেখানে শিবসেনা এবং বিজেপির জোট, যেটা ভোটের আগে তৈরি হওয়া জোট, তারাই সংখ্যাগরিষ্ঠ আসনগুলি পায়। বিজেপি সবথেকে বেশি আসন পায়, বিজেপি পেয়েছিল 105টা আসন আর শিবসেনা পেয়েছিল 56টি আসন। মহারাষ্ট্রে কিন্তু এই বিজেপি শিবসেনার বন্ধুত্ব বা জোট, এটার কিন্তু একটা দীর্ঘ ইতিহাস আছে। বালাসাহেব ঠাকরের আমল থেকে শিবসেনা আর বিজেপির জোট। একটা সময় মহারাষ্ট্রে বড় ভাই ছিল শিবসেনা, ছোট ভাই ছিল বিজেপি। কিন্তু 2019 সালের ভোটে দেখা যায় শিবসেনাকে টপকে গিয়ে অনেকটাই এগিয়ে গেছে বিজেপি, অর্থাৎ বিজেপি বড় ভাই হিসাবে উঠে আছে। সেই অবস্থায় শিবসেনা চেয়েছিল তাদের পরিবার থেকে কেউ একজন মুখ্যমন্ত্রী হোক, ঠাকরে পরিবার থেকে, যা কখনো হয়নি। কিন্তু বিজেপি তাতে রাজি হয়নি। বিজেপি বলেছিল আমাদের বিধায়ক সংখ্যা অনেক বেশি, বিজেপি থেকেই কেউ একজন মুখ্যমন্ত্রী হবেন। এই নিয়ে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। শেষমেশ শিবসেনা সরে যায় বিজেপির থেকে। প্রথম দেখা যায় শিবসেনা আর বিজেপির ভাঙন। তখন বিজেপি কি করলো? তখন বিজেপি এনসিপির দিকে হাত বাড়ালো। শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার, তার সঙ্গে কথা বললেন, তাকে নিজেদের দিকে টেনে নিলেন। টেনে নিয়ে সরকার করলেন। মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফডনবিস, উপমুখ্যমন্ত্রী হলেন অজিত পাওয়ার, শরদ পাওয়ারের ভাইপো। কিন্তু এই মুখ্যমন্ত্রিত্ব বা এই সরকার যাতে বেশি দিন না টেকে, সেই জন্য আসরে নেমে পড়েন মহারাষ্ট্রের একজন প্রবীণ রাজনীতিবিদ শরদ পাওয়ার। তিনি কি করলেন? তিনি কংগ্রেসের সঙ্গে কথা বললেন এবং শিবসেনার সঙ্গে কথা বললেন। কথা বলে একটি জোট তৈরি করলেন যার নাম হচ্ছে মহাবিকাশ আঘাড়ি জোট। এই জোটের কাছে সংখ্যা অনেক বেশি। দেবেন্দ্র ফডনবিস বুঝে গেলেন যে ফ্লোর টেস্টে তিনি পাশ করতে পারবেন না, যথেষ্ট সংখ্যা নেই, তাই তিনি সরকার থেকে সরে গেলেন। নতুন সরকার গঠন হলো, সেখানে মুখ্যমন্ত্রী হলেন উদ্ধব ঠাকরে, শিবসেনা পরিবারের উদ্ধব ঠাকরে। উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রিত্ব চলল 3 বছর। 2022 সালে খেলা কিন্তু ঘুরে গেল। শিবসেনার একনাথ শিন্ডে, উদ্ধব ঠাকরে শিবসেনার হাতে ছিল, আবার মনে করিয়ে দিই, 56টি আসন, 56 জন বিধায়ক। আর এদিকে একনাথ শিন্ডে 40 জন বিধায়ক নিয়ে চলে গেলেন গুয়াহাটির একটি হোটেলে।
তারা গিয়ে বিজেপির সঙ্গে হাত মেলালেন, হাত মিলিয়ে একটা মহাজোট তৈরি হলো, আরও কয়েকটি ছোট ছোট দলের বিধায়করা যুক্ত হলেন, তারা গিয়ে নতুন সরকার গড়লেন এবং একনাথ শিন্ডে ইলেকশন কমিশনের কাছে গিয়ে বললেন, দেখুন আমার কাছে সংখ্যা বেশি, আমরাই সরকারে, তাহলে শিবসেনার প্রতীকটাও আমাদের প্রতীক আমাদের হাতে তুলে দেওয়া দরকার। ইলেকশন কমিশন সেটা মেনে নিলেন। তীর ধনুক যেটা শিবসেনার প্রতীক সেটা চলে গেল একনাথ শিন্ডের হাতে, আর উদ্ধব ঠাকরের হাতে এখন রইল মশাল। এই ঘটনাটাকেই বলা হয় মহারাষ্ট্র মডেল। এবং এটাও মাথায় রাখতে হবে, শুধু কিন্তু শিবসেনার ভাঙন হয়েছে তা নয় মহারাষ্ট্রের মধ্যে। মহারাষ্ট্র মডেলে এনসিপিও কিন্তু ভেঙে গেছে। শরদ পাওয়ার থেকে তার ভাইপো সরে গেছেন, অজিত পাওয়ার হয়ে গেছে, আলাদা হয়ে গেছেন, এবং অজিত পাওয়ারের হাতেও কিন্তু এনসিপির যে আসল যে প্রতীক সেটাও কিন্তু চলে এসেছে অজিত পাওয়ারের হাতে। এইটাকেই বলা হয় মহারাষ্ট্র মডেল। মহারাষ্ট্র মডেল কি আমরা শুনলাম, আমরা বুঝলাম, এবং বাংলায় কি মহারাষ্ট্র মডেল? তৃণমূলে বেসুরো বিধায়কের সংখ্যা বাড়ছে প্রতিদিন, তবে কি বেসুরো বিধায়করা আলাদা হয়ে তৃণমূলের দখল নেবে? দল ও দলের প্রতীক দুই হাতছাড়া হবে মমতার? যেটা হচ্ছে সেটা তো এখন সেই দিকে নজর রাখারই বিষয়। নানাজন বেসুরো গাইছেন, তবে এই আলাদা হতে গেলে অন্তত দলত্যাগ বিরোধী আইনে যাতে না পড়তে হয় তার জন্য 2/3 মেজরিটি, মানে 2/3 সমর্থন দরকার, 2/3 বিধায়কের। অর্থাৎ তুমি যদি এখন হিসাব করো, তৃণমূলের বিধায়ক সংখ্যা ছিল 80, তারা দুজনকে বহিষ্কার করেছেন 78, 78-এর 2/3 হচ্ছে 52। অর্থাৎ যদি আলাদা কিছু করতে হয় তৃণমূল থেকে বেরিয়ে, যেরকম একনাথ শিন্ডে করেছিলেন, 56 জনের মধ্যে 40 জনকে নিয়ে চলে গেছিলেন, তাই তিনি দলত্যাগ বিরোধী আইনে পড়েননি। সেটা করতে গেলে অন্তত 52 জনের বিধায়কের সমর্থন দরকার, তবেই সেটা আইনি পথে করা সম্ভব।